আজ আমরা 3D এর প্লেন চ্যাপ্টারটি শুরু করব। তো এখানে প্লেনটা কি, 3D তে প্লেন বলতে কি বুঝবো আমরা? প্লেন হচ্ছে একটা সারফেস, ঠিক আছে, একটা সারফেস। এই যে বোর্ড যেমন একটা সারফেস, এরপর আমি যদি দুটো পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি আমরা ওদেরকে যুক্ত করে দিই, ওই লাইনটা পুরোপুরি ওই সারফেসের উপরেই থাকবে, তাহলে তাকে বলা হবে প্লেন। অর্থাৎ প্লেনের ওপর যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি আমরা তাদেরকে একটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করি, তাহলে পুরোপুরি স্ট্রেট লাইনটা প্লেনের ওপরেই থাকবে, মানে ওই সারফেসের ওপরেই থাকবে, তাহলে ওই সারফেসটাকে আমরা প্লেন বলবো। তাহলে প্লেনের সাধারণ সমীকরণটা কি? 3D তে প্লেনের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে একঘাত সমীকরণ, অর্থাৎ 2D তে যেটা সরলরেখা ছিল একঘাত সমীকরণ, সেটা হচ্ছে 3D তে প্লেন হবে। ঠিক আছে, তাহলে কেমন আকার হবে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি সমান 0। এটা হচ্ছে প্লেন এর জেনারেল ফর্ম। ঠিক আছে, তাহলে পরীক্ষা অনেক সময় আসতে পারে যে এখানে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। আমাদের দেখে মনে হতে পারে যে 1 2 3 4টে আছে, ঠিক আছে, কিন্তু আমরা দেখো যদি এবার ডি দিয়ে ভাগ করে দিই, তাহলে এ বাই ডি এক্স, বি বাই ডি ওয়াই, সি বাই ডি জেড প্লাস 1 সমান 0। তাহলে দেখো এখানে আমরা এটাকে এ একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আরবিট্রারি কিন্তু তিনটেই থাকছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের, অনেক সময় চাইতে পারে যে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে হবে, নট চারটে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের, এই গেল প্লেনের সমীকরণ। এবার এখানে যে প্লেনটা বললাম এর কোন অক্ষরটা কি, এগুলো একটু বলে দিই। এখানে যে বললাম যে জেনারেল সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এখানে এ বি সি এগুলো কি? আমরা কিন্তু প্লেনের যা কিছু করবো কিন্তু এই এ বি সি দিয়েই করবো। ঠিক আছে, তাহলে এ বি সি দি কি? মনে করো এই যে যে সমীকরণ লিখেছি আমরা, এটা হচ্ছে বোর্ডের সমীকরণ। বোর্ড একটা প্লেন, তাহলে এই প্লেনের সঙ্গে অভিলম্ব আছে একটা, এই যে এই পেনটা হচ্ছে প্লেনটার উপর অভিলম্ব, নর্মাল। ঠিক আছে, তাহলে এই যে যে অভিলম্বের ডি আর এস, ডিরেকশন কোসাইন, তারা হচ্ছে এ বি সি। অর্থাৎ যে প্লেনের সমীকরণ লিখছি আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, ওখানে এ বি সি গুলো হচ্ছে ওই প্লেনটার ওপর অভিলম্বের দিক অনুপাত, অর্থাৎ ডিআরএস বা ডিসিএস ও হতে পারে। ডিসিএস আমরা জানি, যদি ওদেরকে স্কোয়ার করে যোগ করে 1 আসে, তাহলে বলবো ডিসিএস, অর্থাৎ দিক কোসাইন। আর যদি স্কোয়ার করে 1 না আসে, তাহলে দিক অনুপাত বা ডিআরএস। ঠিক আছে, ডিআরএস বলতে বলতে ডিরেকশন রেশিও, আর দিক অনুপাত বলতে ডিরেকশন কোসাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্লেনের সাধারণ কনসেপ্ট। এইবার এখানে কি কি চাইছে? এবার যদি বলে যে মূল বিন্দুগামী প্লেন, তাহলে মূল বিন্দু যদি বসিয়ে দিই, তাহলে 0 0 0, তাহলে ডি ইকুয়াল 0 তাই তো আমাদের। তাহলে মূল বিন্দুগামী প্লেনটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি বলা হয় একটা বিন্দুগামী প্লেন, ধরো বলা আছে x1 y1 z1, এই বিন্দুগামী প্লেনের সমীকরণটা কি হবে? তাহলে আমরা কি লিখবো? a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equal to, এটা হচ্ছে আমাদের যে প্লেনের অভিলম্বের দিক অনুপাত এবিসি এবং প্লেনটা x1 y1 z1 বিন্দুগামী, তাহলে তার সমীকরণটা হবে এরকম। আচ্ছা, আমাদের মাথায় আসতে পারে যে এরকম আমরা এইভাবে লিখছি কি করে, তাই তো? একটু দেখে দিই। আমরা যার সমীকরণ বার করি, অর্থাৎ মনে করো এই বোর্ডের সমীকরণটা বার করছি, তাহলে যার সমীকরণ বার করি আমরা, তার উপর একটা বিন্দু ধরে নিতে হয় এক্স ওয়াই জেড। আমরা 2D তে ওটা এক্স ওয়াই ধরতাম, আর একটা বিন্দু আমি বলেছে, তাহলে x1 y1 z1। ঠিক আছে, এইবার এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তাহলে এই যে স্ট্রেট লাইন পেলাম আমরা, এই স্ট্রেট লাইন আর দিক কোসাইন বা দিক অনুপাত কত হবে? দিক অনুপাত কত হবে তাহলে? x1 x minus x1
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, তাই তো? এই তিনটে হবে দিক অনুপাত। এইবার অভিলম্বের দিক অনুপাত কত? এই প্লেনটার উপর অভিলম্ব মানে এইটা, এর দিক অনুপাত কি ধরেছি আমরা? এ বি সি। তাহলে এই সরলরেখা আর দেখো এই সরলরেখা পরস্পর লম্ব, আর পরস্পর লম্ব হলে দিক অনুপাতের গুণফল কিন্তু 0 আসে। তার মানে এ ইন্টু এইটা প্লাস বি ইন্টু এইটা প্লাস সি ইন্টু এইটা ইকুয়াল টু 0। ওটাই দেখো লিখে দিয়েছি এখানে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা সমীকরণ, মানে এক কথায় আমরা ওই অভিলম্বের দিক অনুপাত আর ওই যে ওই বিন্দু আর এই যে আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই জেড, ওদের যে দিক অনুপাত আসছে ওদের গুণফলটাই 0 করে দিচ্ছি। তার মানে এক কথায় মাথায় রাখবো, এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। তাহলে পরীক্ষায় যদি আমাদের অভিলম্বের দিক অনুপাত বলা থাকে, অর্থাৎ এ বি সির মান বলা আছে মনে করো, আর একটা বিন্দু বলা আছে, তাহলে সমীকরণটা আমরা খুবই সহজে বার করতে পারবো। তাহলে আমরা কিন্তু সব ফর্ম বলছি আমাদের, তার মানে আমরা বুঝে গেলাম যে একটা আমি যদি একটা বিন্দু পেয়ে যাই আর অভিলম্বের দিক অনুপাত পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা প্লেনটার সমীকরণ বার করতে পারবো, ঠিক আছে? তাহলে এই গেল একটা বিন্দুবাহী প্লেন। এইবার আসছে আমাদের ইন্টারসেপ্ট ফর্ম। প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম কেমন হবে? অর্থাৎ ছেদিতাংশ আকার। আমাদের সরলরেখারও কিন্তু ছেদিতাংশ আকার ছিল, তাই না? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই আকারে ছিল আমাদের ছেদিতাংশ আকারে 2D তে সরলরেখা। তাই 3D তেও এরকম থাকবে। কেমন হবে আকারটা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট ফর্মে প্লেনের সমীকরণ। তাহলে ছবিটা কেমন হবে? যেমন এখানে আমরা কি বলতাম, এমন করে এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দু ছেদ করে সরলরেখাটা। তেমনি এইটা এটা এটা তাহলে কি হবে? এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0 কমা বি কমা 0 বিন্দুতে, আর জেড অক্ষকে 0 কমা 0 কমা সি বিন্দুতে ছেদ করেছে এই প্লেনটা। ক্লিয়ার? তাহলে ইন্টারসেপ্ট ফর্ম যদি আমাদের আনতে হয়, তাহলে দেখো আমাদের আকার হচ্ছে এটা, অর্থাৎ ডান পাশে 1 থাকবে আর বাম পাশে সব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি এই আকারে থাকবে। তাহলে আমাকে যদি পরীক্ষায় বলে যে এইটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসো, আমরা এটাকে আকারে আনতে পারবো? অবশ্যই আনতে পারবো। তাহলে আমাদের কি রুল? কি ডান পাশে 1 থাকবে। তাহলে আমরা লিখবো, এরকম করে লিখে নেব। পরীক্ষায় কিন্তু দিতে পারে যে একটা অঙ্ক দিয়ে বললো এইটাকে ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশ করো। তাহলে আমরা কি করবো? এই ডিটা ওই পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস ডি। এবার সবাইকে মাইনাস ডি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে? এক্স এ এক্স বাই মাইনাস ডি, বি ওয়াই বাই মাইনাস ডি, সি জেড বাই মাইনাস ডি ইকুয়াল টু 1। ডান পাশে 1 চলে এসছে। বাম পাশে কিন্তু দেখো এক্স বাই মানে এক্স ওয়াই ফাঁকা আছে, কিন্তু এখানে দেখো এ বি সি গুণ আছে। তাহলে আমরা কি করবো? এটাকে নিচে নিয়ে যাবো। এটাকে আমরা এভাবে লিখতেই পারি, দেখো এভাবে লিখতেই পারি, ওয়াই বাই মাইনাস ডি বাই বি প্লাস জেড বাই মাইনাস ডি বাই সি ইকুয়াল টু 1। দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি আকারে চলে এসছে। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে আমরা জেনারেল ফর্ম থেকে কিন্তু ইন্টারসেপ্ট ফর্মে আনতে পারবো। এরপর বলছে, এবার বলছে 3টে বিন্দুগামী প্লেনের সমীকরণ। তাহলে আমরা একটু আগে কি বললাম? একটা বিন্দু আর অভিলম্বের দিক অনুপাত যদি এবিসি হয়, তাহলে সমীকরণ বার করলাম একটু আগে। তারপরে আমরা কিভাবে ইন্টারসেপ্ট ফর্ম হচ্ছে এইটা বললাম। এবার জেনারেল ফর্ম থেকে ইন্টারসেপ্ট ফর্ম কিভাবে করব দেখিয়ে দিলাম এখানে একটু। এইবার আমরা দেখব যে 3টে বিন্দু দেওয়া আছে, মনে করো 3টে বিন্দু বলা আছে। মনে করো একটা x1 y1 z1, আর একটা x2 y2 z2, আর একটা x3 y3 z3। এই 3টে বিন্দু আমি প্লেনের সমীকরণ বার করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা যে কোনো একটা বিন্দুকে আমি ধরে নিই আগে, একটা বিন্দু করছি আমরা। তাহলে এই বিন্দু আমি প্লেন কেমন হবে? আর অভিলম্বের দিক অনুপাত ধরে নিচ্ছি এবিসি। তাহলে কি হবে? a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এইবার এই প্লেনটার উপর এই পয়েন্টও থাকবে, এই পয়েন্টও থাকবে। তাহলে এই পয়েন্ট থাকা মানে এক্স এর জায়গায় আমরা x2, ওয়াই এর জায়গায় y2 বসাতে পারবো।
therefore a into x2 minus x1 plus b into y2 minus y1 plus c into z2 minus z1। একই রকম এর উপরে আমরা এই পয়েন্টও বসাতে পারি, কারণ এই পয়েন্ট এই প্লেনের উপরে থাকবে। তাহলে a into x3 minus x1 plus b into y3 minus y1 plus c into z3 minus z1 equal to 0। এবার আমরা যদি এই তিনটের থেকে a দেখো a এখানে কমন আছে, b এখানে কমন আছে, c এখানে কমন আছে, তাহলে আমরা এই তিনটের থেকে a b c এলিমিনেট করি, তাহলে আমার একটা নির্ণায়ক চলে আসবে x minus x1 x2 minus x1 x3 minus x1, পরেরটা আসবে y minus y1 y2 minus y1 y3 minus y1 z minus z1 z2 minus z1 z3 minus z1 equal to 0। এই নির্ণায়ক চলে এসছে, এটাকে ভাঙলে পরে x y z দিয়ে সমীকরণ আসবে, ওটাই হচ্ছে আমাদের প্লেনের সমীকরণ। তাহলে তিনটে বিন্দু আমি প্লেন আমরা পেয়ে গেলাম। এবার পরীক্ষা বলতে পারে যে দেখাও যে এই চারটে বিন্দু একই প্লেনে আছে, ধরো চাইলে এরকম, ধরো একটা পয়েন্ট দিল x4 y4 z4, যদি পরীক্ষা আমাদের বলে যে এই চারটে বিন্দু একই তলে আছে, প্রুভ করো, কিভাবে করবো? তাহলে প্রথমে আমরা এই তিনটে বিন্দু আমি প্লেন বার করে নেবো এইভাবে, তিনটে বিন্দু আমি প্লেনকে, তাহলে আমরা কিন্তু এবার থেকে এটা মুখস্থ রাখবো না, আমরা একবারে এটা মুখস্থ রাখবো যে তিনটে বিন্দু আমি প্লেনের সমীকরণ হচ্ছে x মাইনাস x1 x মাইনাস y মাইনাস y1 z মাইনাস z1, ঠিক আছে? আর নিচে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 x3 মাইনাস x1 y3 মাইনাস y1, ঠিক আছে? মানে একটা পয়েন্টকে ফিক্স রাখছি আমরা, মানে একটা পয়েন্টকে পুরো ফিক্স রাখছি, সব থেকে ওই পয়েন্টে বিয়োগ করছি, ক্লিয়ার? মানে একটা তো আমাদের জেনারেল পয়েন্ট x y z, তাহলে এই পয়েন্ট থেকে এটা বাদ, এই পয়েন্ট থেকে এটা বাদ, এই পয়েন্ট থেকে এটা বাদ, দেখো ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মনে রাখার জন্য বলছি এটা আমরা, এক্স ওয়াই জেড তো আমাদের পয়েন্ট থাকবেই, মানে যেহেতু সমীকরণ আর দুটো পয়েন্ট আর দেওয়া আছে, তাহলে তিনটে পয়েন্ট থেকে আমরা এটা বিয়োগ করবো, তাহলে তিনটে রো পাচ্ছি, একদম ভুল হওয়ার কোনো চান্স নেই। তাহলে এটা মুখস্থ রাখবো না আমরা, এটা কি করে আসবে সেটা আমি দেখালাম। তাহলে আমরা এবার থেকে এবার তিনটে পয়েন্ট দেওয়া আছে, একবারে সমীকরণটা হবে আমাদের এইটা। এইবার আমাদের মাথায় আসতে পারে যে এবার যদি পরীক্ষা বলে চারটে পয়েন্ট একই সমতলে আছে, কিভাবে দেখাবো? তাই তিনটে বিন্দু আমি সমতল তো আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে, পেয়ে গেলাম। এইবার এই চতুর্থ পয়েন্টটা এখানে বসে দেবো, অর্থাৎ x4 y4 z4। যদি দেখি এই নির্ণায়কের মানটা 0 আসছে, তাহলে কি বলবো? তাহলে ওই পয়েন্টও এর উপর আছে, সিদ্ধ করছে ওটাও, ঠিক আছে? তাহলে চারটে পয়েন্ট একই সমতলে থাকা শর্ত হচ্ছে যে কোনো একটা পয়েন্ট ফিক্স করে দাও, বাকি তিনটে পয়েন্ট থেকে ওগুলো বিয়োগ করো, এটা থেকে বিয়োগ, এটা থেকে বিয়োগ, এটা থেকে বিয়োগ, যে নির্ণায়ক পাচ্ছি ওই নির্ণায়কের মানটাকে 0 আসতে হবে, তাহলে বলবো যে ওই চারটে পয়েন্ট একই সমতলে আছে। তাহলে এই গেল চারটে পয়েন্ট একই সমতলে থাকার শর্ত। এইবার যদি একটা প্লেনের অভিলম্ব আকার নর্মাল ফর্মে যদি একটা প্লেনকে লিখতে হয়, আমাদের 2D তে সরলরেখাও কিন্তু ছিল, 2D তে সরলরেখাও কিন্তু আমাদের নর্মাল ফর্ম ছিল, কেমন ছিল? lx প্লাস my ইকুয়াল টু p, এই আকারে ছিল, যেখানে l আর m এদের স্কোয়ার করে যোগ করলে 1 আসতো। তাহলে এখানেও তাই, 3D তো তাই, আমাদের নর্মাল ফর্ম হচ্ছে এরকম lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। পিটা ছিল মূল বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, তাহলে এখানেও তাই, ওখানে যে 2D তে যে সরলরেখা, 3D তে সেটা সমতল মানে প্লেন। তাহলে এখানে কিন্তু তাহলে এল এম এন যেহেতু স্কোয়ার অ্যাডিং, এখানে কিন্তু স্কোয়ার অ্যাডিংটা 1 হবে, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তার মানে এটা দিক কোসাইন, ঠিক আছে, এটা দিক কোসাইন। তার মানে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো অর্থাৎ অবিলম্বের যে দিক অনুপাতগুলো আছে এখানে এল এম এন, ওদের স্কোয়ার অ্যাডিংটা 1 হতে হবে, অর্থাৎ দিক কোসাইন হতে হবে। কারণ আমরা জানি যে সমস্ত দিক অনুপাতের স্কোয়ার অ্যাডিং 1 হয় তাদেরকে আমরা দিক অনুপাত না বলে দিক কোসাইন বলি। ওই সেই একই রকম ব্যাপার, যে একটা বৃত্তের সবাইকে যা বলছি, যেটা বৃত্তের মাঝখান দিয়ে যাচ্ছে তাকে আমরা কি বলছি? ব্যাস বলছি, ওই ওরকম ব্যাপার। তাহলে স্কোয়ার অ্যাডিং 1 হলে আমরা কি বলি? দিক কোসাইন। তাহলে অভিলম্ব আকারে যে এক্স ওয়াই যেটা সহগ থাকবে ওদের স্কোয়ার করে যোগ করলে 1 আসতে হবে, তাহলেই আমরা বলবো যে ওটা অভিলম্ব আকারে আছে। তাহলে আমরা জেনারেল ফর্ম যদি দেওয়া থাকে, ধরো আমাদের এ এক্স প্লাস বি ওয়াই
প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0 এটাকে দেওয়া আছে। এবার এটাকে যদি আমাদের অভিলম্ব আকার অর্থাৎ নর্মাল ফর্মে বার করতে বলে, ঠিক আছে, তাহলে কিভাবে করবো? তাহলে আমাদের মাথায় থাকবে যে এক্স আর ওয়াই আর জেড যা সহগ আসবে, যা সহগ আছে ওদের ওদের স্কোয়ার করে যোগ করলে এক আসবে হলো। এদের স্কোয়ার কত আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে, কিন্তু এই যোগফলটা তো এক নাও আসতে পারে। এক যে আসবে তার কোনো মানে হয় না। তাহলে আমাকে এমন কোন সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হবে যে সংখ্যা যাতে আমাদের এই স্কোয়ার রিংটা এক এক চলে আসে শিওর একদম। তাহলে আমরা যদি এক কাজ করি এটাকে, ডান পাশে পি থাকবে আর পি হচ্ছে মূল বিন্দু থেকে ওই সমতলের লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে তার মানে পি এর মান সবসময় পজিটিভ থাকবে, অলওয়েজ পজিটিভ। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু মাইনাস ডি লিখতে পারি আমরা। তাহলে বা এইবার আমরা যেহেতু সবাইকে এই যে স্কোয়ার নিয়ে করলাম না, এর বর্গমূলতে সবাই ভাগ করে দেবো। তাহলে কি আসবে? এ বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্স প্লাস বি বাই root over a square plus b square plus c square plus c by y আছে একটা c by root over a square plus b square plus c square z equal to minus d by root over a square plus b square plus c square। এই তিনটেকে আমরা root over x এর সহগ y এর সহগ আর z এর সহগ স্কোয়ারের অ্যাডিং দিয়ে ভাগ করে দিলাম তিনটেকে। আমরা একই সংখ্যাতে সবাইকে ভাগ করতেই পারি, কোনো ব্যাপার না। এইবার দেখো আমরা যদি এটাকে স্কোয়ার করি কত হবে? এ স্কোয়ার বাই নিচে রুট থাকবে না, প্লাস বি স্কোয়ার বাই নিচে রুট থাকবে না, প্লাস সি স্কোয়ার বাই নিচে রুট থাকবে না। তাহলে উপরে কি আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও দেখো লসাগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কাটাকাটি করে এক হয়ে যাচ্ছে। তাহলে এবার কিন্তু এটা ওই ফর্মে চলে এসছে। তাহলে আমাদের অভিলম্ব আকার হচ্ছে এটা। তাহলে অভিলম্ব কোন একটা সমীকরণকে আমাদের যদি অভিলম্ব আকারে প্রকাশ করতে বলে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড যা ওদের যা সহগ থাকবে ওদের স্কোয়ার করে যোগ করব, যোগ করে তার বর্গমূল দিয়ে সবাইকে ভাগ করব। এবার একটা জিনিস, ডান পাশে আমি বললাম যে সবসময় পজিটিভ থাকবে। এবার দেখো এখানে যদি ডি পজিটিভ হয় তার আগে নেগেটিভ, তাহলে কিন্তু এটা আলটিমেট নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটাকে আমি যদি জেনে ধর বাই চান্স 3 থাকতো আমাদের, তাহলে উপরে -3 আর নিচে দেখো আমরা রুট ওভার, এটা তো অলওয়েজই পজিটিভই আসবে, তাহলে আলটিমেটলি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার ডান পাশে, তাহলে আমাদের এটা অবিলম্ব আকার হয়নি। তাহলে আমরা কি করতাম? এইভাবে করতাম, মাইনাস দিয়ে ভাগ করতাম, তাহলে আলটিমেটলি কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আমরা এইটা নিচে মাইনাস নেবো, আর যদি এটা ধরো আমাদের ডি এর মানটা -2 থাকতো, মানে নেগেটিভ হতো, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস +2 হয়ে যাচ্ছে। তাহলে আর কিন্তু মাইনাস দেওয়ার দরকার ছিল না আমাদের। তাহলে আমরা মাইনাস দেবো কি দেবো না সেটা ডান পাশ দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ডান পাশে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ দিয়ে ভাগ করবো, আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। আর ডান পাশে যদি পজিটিভ থাকে আগের থেকেই, তাহলে কিন্তু আমাদের জাস্ট রুট দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অভিলম্ব আকার। আচ্ছা, এইবার অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম গেল। এইবার আমাদের যদি অক্ষের সমীকরণগুলো বলে, তাহলে আমাদের থ্রিডিতে যে অনেকগুলো তল আছে, তাই তাই না? এক্স ওয়াই তল আছে, তারপরে ওয়াই জেড তল আছে, জেড এক্স তল আছে। তাহলে এক্স ওয়াই তলের সমীকরণ যদি আমাদের বলা হয় এক্স ওয়াই তলের সমীকরণটা কি হবে? এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলের উপর কিন্তু কোথাও জেড থাকে না, অর্থাৎ জেড ইকুয়াল টু 0। জেড ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের সমীকরণ। তেমনি যদি আমাদের বলা হয় ওয়াই জেড সমতলের সমীকরণ কত, মানে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন, তাহলে কি হবে? ওয়াই জেড তলে নিশ্চয়ই এক্স থাকবে না, তাহলে এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ 3D তে এক্স ওয়াই জেড এর একঘাত সমীকরণ মানে হচ্ছে প্লেন, ঠিক আছে। এই গেল আমাদের অক্ষের। আচ্ছা, এরপর যদি আমাদের বলা হয় একটা প্লেন দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। ধরো বললো এই পয়েন্ট x1 y1 z1 একটা পয়েন্ট থেকে, ধরো এই প্লেনটা হচ্ছে এরকম আছে, ঠিক আছে। এই এই পয়েন্ট থেকে এই প্লেনটা দূরত্ব চেয়েছে, কত দূরত্ব হবে, মানে এখান থেকে ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স মানে কিছুই না, জাস্ট এই পয়েন্টটা মানে বসিয়ে দেবো আমরা, ax1 by1 cz1 প্লাস ডি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার প্লাস জেড এর সহগের স্কোয়ার দিয়ে
ভাগ করবো, তার বর্গমূল দিয়ে ভাগ করবো। আর ওপরে মড দেবো একটা, কারণ ওপরে যে মানটা বসিয়েছি আমরা ওটা নেগেটিভ চলে আসতে পারে, কিন্তু ডিস্টেন্স কখন নেগেটিভ হয় না, এই কারণে উপরে মড রাখবো। পজিটিভ হলেও পজিটিভ, নেগেটিভ হলেও পজিটিভ, আর নিচে তো অলওয়েজ পজিটিভ। মানে ডিস্টেন্স আমরা এইভাবে বার করবো। আমাদের 2D তেও কিন্তু ডিস্টেন্স সূত্র এটাই ছিল, জাস্ট আমার খালি জেড থাকতো না, একই রুল ছিল। জাস্ট ওই বিন্দু বসিয়ে দিয়ে বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ারতে আমরা ভাগ করতাম। সেম কাজ, একদম পুরোপুরি সেম কাজ। তাহলে এই গেল ডিস্টেন্স কিভাবে বার করতে হয়। এরপর অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। মনে করো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 আছে একটা, আর একটা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, এই দুটো প্লেন আছে। এদের মধ্যবর্তী কোণ চেয়েছে, মানে অ্যাঙ্গেল, মানে এই যে অ্যাঙ্গেল যদি করা হয়, মানে এইভাবে যদি কাট কাট করে এরা, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার সূত্র কি আমাদের। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল আমরা কিন্তু সবসময় কিন্তু অভিলম্ব, মানে অর্থাৎ এ বি সি দিয়ে কাজ করব, অর্থাৎ অভিলম্বের দিক অনুপাত দিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা দুটো সরল, তার মানে এখানে এর অবিলম্ব আছে a1 b1 c1, এর অবিলম্বের দিক অনুপাত, আর এইটার অবিলম্বের দিক অনুপাত a2 b2 c2, অর্থাৎ দুটো সরলরেখা দেওয়া আছে কিন্তু এখানে। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কিন্তু দিক কোসাইন চ্যাপ্টারে পড়েছিলাম, 12 এ পড়েছিলাম। আমরা তাও বলছি আরেকবার, যে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি cos থিটা হয়, মানে থিটা হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু হতো, জাস্ট গুণ করে দিতে হয় এদেরকে, a1 a2 b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এটা এবার যদি ওপরে আমাদের নেগেটিভ আসে, তাহলে থিটার মানটা অবটিউজ অ্যাঙ্গেল হবে, অর্থাৎ স্থূলকোণ হবে। আর যদি পজিটিভ আসে ওপরে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গেল সূত্রটা। অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এই ফর্মুলা করবো আমরা সবসময়। এইবার আমরা কি করলাম, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এই এই যে দুটো প্লেন ছিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা আছে, তাই তো। এইবার এখানে দেখো দুটো দেখো, আমরা যদি এবার আরো দুটো প্লেন নিই, মানে এই যে প্লেন দুটোর কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ যদি এরকম বার করি, এই প্লেনটা, এই প্লেনটা আর এই প্লেনটা, এদের সমীকরণটা কেমন হবে যদি বার করতে বলে। তাহলে ধরো আমরা এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যাতে বার করতে বলছে, এখানে একটা পয়েন্ট রয়েছে x1 y1 z1। তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই প্লেন দূরত্ব আর এই দূরত্ব সেম থাকবে, কারণ পুকুর মাঝখানে আছে। তাহলে এর থেকে এর দূরত্ব, অর্থাৎ এটা দূরত্ব কত হবে, a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 z1 প্লাস d1 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। এর থেকে দূরত্ব এটা হবে, কারণ দূরত্ব আমরা একটু আগে বলেছি। আর এর থেকে এর দূরত্ব কত হবে, অর্থাৎ এটার দূরত্ব কত হবে, a2 x1 b2 y1 c2 z1 প্লাস d2 বাই রুট ওভার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এই ডিস্টেন্স ইকুয়াল হবে। এইবার এবার এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, বা এটা পজিটিভ এটা পজিটিভ, যা কিছু হতে পারে। এই কারণে আমরা এটাকে প্লাস মাইনাস দেবো, অর্থাৎ মড ইকুয়াল টু, মড মানটা ইকুয়াল হবে, আর মড তুললে প্লাস মাইনাস আসবে। এবার প্লাস মাইনাস কেন, মানে দুটো প্লেন আসবে, একটা এটা একটা এটা। এবার আমাদের পরীক্ষায় চাইতে পারে যে কোনটা, যদি বলে যে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে এখানে ধরো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল একটা অবটিউজ অ্যাঙ্গেল থাকবে, পরীক্ষা বলতে পারে যে প্লেনটা অ্যাকিউট অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এখানে এই প্লেনটার সমীকরণ কি হবে, বা যে প্লেনটা অবটিউজ অ্যাঙ্গেলকে মানে সমদ্বিখণ্ডিত করেছে তার সমীকরণ। পরীক্ষা কিন্তু এমন নির্দিষ্ট করে দিতে পারে যে একটা সমীকরণ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্লাস বা মাইনাস কোনটা নেবো সেটা আমি বলছি। এবার কিভাবে করবো, আমরা যদি প্লাস নিয়ে কাজটা করি, a1x1, অর্থাৎ প্লাস নিয়ে, অর্থাৎ যদি এটা নিয়ে কাজ করি আমরা, তাহলে এটা একটা প্লেন হবে। এই প্লেনটা কোনটা, এই প্লেন নাকি এই প্লেনটা, কি করে বুঝবো। তার জন্য আমরা মেন সমীকরণে এইটা, এই দুটোকে দেখবো, খালি d1 আর d2, d1 আর d2। ঠিক আছে, এদেরকে আমরা সবসময় প্লাসে করে নেবো।
অর্থাৎ যদি সমীকরণ যদি বাই এখানে মাইনাস থাকে তাহলে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে নেবো। অর্থাৎ যদি এমন থাকে 2x + 3y - 5z - 2 = 0, যদি এমন থাকে তাহলে আমরা কি করবো, মাইনাস দিয়ে গুণ করে নেবো এটাকে, -2x - 3y + 5z + 2, অর্থাৎ আমরা এটাকে প্লাস করে নেবো প্রথমে। ঠিক আছে, একই কাজ এটাকেও প্লাস করে নেবো, যদি প্লাস থাকে ভালো, না থাকলে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে প্লাস করে নেবো আমরা। বলছি এখানে যে আমরা প্রথমে কি করলাম, যে আমাদের যদি অ্যাঙ্গেল, আমাদের ধরো আমাদের বলছে যে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে, এই প্লেনটার সমীকরণ বার করো, এটা যদি বলে আমাদেরকে, তাহলে আমরা কি করবো, প্রথমে ওই দুটোকেই পজিটিভ করে নেবো। যদি পজিটিভ থাকে তাহলে ভালো, না থাকে তাহলে করে নেবো মাইনাস দ্বিগুণ করে নিয়ে, হয়ে গেল পজিটিভ। তারপরে আমরা এই মান বার করবো, অর্থাৎ a1 b1, অর্থাৎ যা থাকবে ওখানে তখন a1 b1 a2 b2 ওই গুণটা করবো। তখন গুণ করে যদি দেখি ওই মানটা নেগেটিভ চলে আসছে, ঠিক আছে, তাহলে বলবো যে অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, মানে এক কথা সেই অনুযায়ী আমার যে প্লেনটা পাবো, এই সমীকরণটা, এটা হচ্ছে সেই প্লেন, যে প্লেনটা যে যে কোণের মধ্যে অরিজিন থাকবে। তাহলে দেখো আমাদের এখানে 4টে কোণ ছিল, দেখো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, একটু সেম কোণ, আর একটা অবটিউজ, এই দুটো। তাহলে অরিজিন হয় এখানে আছে, অর্থাৎ অবটিউজের মধ্যে আছে, আর না হয় এখানে থাকবে অরিজিনটা, তাই তো, অ্যাকিউটে থাকবে। তাহলে আমরা কি করে বুঝবো যে মানে অরিজিনটা কোনটার মধ্যে আছে? তাহলে আমরা এই মানটা যদি নেগেটিভ আসে, মানে এই প্লাস করার পরে, কিন্তু বারবার বলছি প্লাস করার পরে, কিন্তু ডাইরেক্ট করবো না, কিন্তু আমরা আগে দেখে নেবো যে এইগুলো সেম মানে প্লাসে আছে কিনা। তারপরে যদি দেখি a1 b1 a2 b2 a প্লাস c1 c2 যদি নেগেটিভ চলে আসছে, তাহলে বলবো অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে আছে, অর্থাৎ এখানে বা এখানে আছে। ঠিক আছে, তাহলে এই প্লেনটা হবে অ্যাকিউট গামী প্লেন। ক্লিয়ার? আর যদি এটা পজিটিভ চলে আসে, তাহলে অরিজিনটা আছে আমাদের অবটিউজের মধ্যে, তাহলে এই প্লেনটা হবে এইটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বাইসেক্টিং প্লেনের সমীকরণ। এবার একটা জিনিস আমি বলে দিই একটু, বলছে দ্য necessary and sufficient condition of ax square plus by square plus cz square plus 2fyz plus 2gzx plus 2hxy equal to 0, এই যে একটা দ্বিঘাত সমীকরণ লিখেছি আমরা 3D তে, এর মধ্যে এক জোড়া পেয়ার অফ প্লেনস থাকবে, টু প্লেন থাকবে, এদের মধ্যে তার কন্ডিশন হবে সে আমাদের নির্ণায়ক, ডেল্টা এ এইচ জি এফ বি সি, এইটা ইকুয়াল টু 0। যদি এটা 0 চলে আসে, কিন্তু দেখো আমাদের ওখানে 2D তে কিন্তু ax স্কোয়ার প্লাস 2hx, এবার এটা আগে ছিল, যাই হোক ওটা কি আমরা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস, মানে এটা লাস্টে ছিল সিটা, যেটা যে গুণ আছে ওটাকে আগে লিখছে, আর কিছুই না, একই জিনিস। দেখো ওখানে 2f(x) ছিল, যেখানে y মানে যে 3D, তাহলে এই কারণে ax স্কোয়ার প্লাস 3D তে কিন্তু জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এমন হয়, মানে হোমোজেনিয়াস, এখানে দেখো হোমোজেনিয়াস ইকুয়েশন এটা। তাহলে আমাদের 2D তে যেমন কি ছিল, হোমোজেনিয়াস হলেই কিন্তু আমাদের কি ওটা কি ছিল, হোমোজেনিয়াস হলেই কিন্তু মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু হোমোজেনিয়াস, এটা কিন্তু তাও কিন্তু এটা আমাদের পেয়ার অফ প্লেন নাও হতে পারে। ডেল্টা ইকুয়াল যদি 0 আসে, তাহলেই এটা পেয়ার অফ প্লেন হবে। মানে এই হচ্ছে আমাদের মোটামুটি প্লেন সম্পর্কে কনসেপ্ট। এইবার আমাদের আরেকটা জিনিস আসতে পারে মাথায়, যে ধরো দুটো প্লেন দেওয়া আছে, এই প্লেন আর এই প্লেন, যদি বলে যে এই প্লেনের ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ, দুটো প্লেনের ছেদ বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ কেমন হবে? জাস্ট কি করবো আমরা, প্রথম প্লেন তার ধরবো লেট দ্য রিকোয়ার্ড প্লেন ইজ এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো প্লেনের ছেদ বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ হবে একটা প্লেন প্লাস ল্যামডা ইন্টু আরেকটা প্লেন সমান 0। এবার আমাদের ওখানে নিশ্চয়ই কোনো শর্ত বলা থাকবে,
ওই শর্ত থেকে আমরা ল্যামডার মান বাদ পেয়ে যাব, আর ল্যামডার মান পেয়ে যাওয়া মানে আমাদের সমীকরণটা পেয়ে গেলাম আমরা। ক্লিয়ার? মানে এই হচ্ছে আমাদের প্লেনের মোটামুটি কনসেপ্ট। এবার যদি আমরা দু একটা অঙ্ক করি এখানে, যেমন দেখো দু একটা অঙ্ক দেখি তাহলে ভালো হবে। যেমন দেখো এখানে বলছে ফাইন্ড দাও, ওই যে অ্যাঙ্গেলটা বললাম অ্যাকিউট না অবটিউজ, ওটা একটা অঙ্ক দেখি তাহলে ভালো হবে, কারণ ওখানে একটু কনফিউশন জায়গা তো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ বাইসেক্ট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। এইটা এক্স প্লাস 2y প্লাস 2z সমান 9, তাহলে -9 ইকুয়াল টু 0, এক পাশে নিয়ে এসছি। আরেকটা আছে 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে আমরা ওই দুটোকে প্রথমে আমার কাজ কি হবে, দুটোকে পজিটিভ করব। তাহলে এটা পজিটিভ হয়েই রয়েছে, এটাকে নাম দিচ্ছি 1, নাম 2। ফ্রম 1 উই গেট, মাইনাস গুণ করবো তাহলে -x মাইনাস 2y মাইনাস 2z প্লাস 9 ইকুয়াল টু 0, এর নাম 3 দিচ্ছি। ঠিক আছে? তাহলে ফ্রম 2 and 3 উই গেট, তাহলে কি করে আমরা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 গুণ করবো। তাহলে a1 a2 অর্থাৎ 4 ইন্টু -1 a1 a2 প্লাস b1 b2 -3 ইন্টু -2 প্লাস 12 ইন্টু এখানে -2 আছে, তাহলে দিস ইমপ্লাই -4 প্লাস 6 -24, তাহলে -28 -22 লেস দেন 0 এসছে। তাহলে আমরা কি সূত্র কি বললো, যদি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 নেগেটিভ আসে তাহলে কিন্তু অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে আছে। তাহলে দেয়ারফর অরিজিন লাইজ বিটুইন অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই তো? অ্যাকিউট অ্যাঙ্গেলস, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লাইজ ইন, বিটুইন না দিলে হবে, ইন দিলে হবে। অরিজিন লাইজ ইন অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে সূক্ষ্মকোণের মধ্যে অরিজিন থাকবে। তাহলে ওই প্লেনটা তাহলে কেমন হবে, ওই প্লেনটা তাহলে কেমন হবে, ঠিক আছে? তাহলে সেটা কি বার করবো আমরা, therefore the required plane is the required plane is, আমরা ওখানে যে সূত্রে বলেছিলাম আমরা একটা পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট ধরে নিয়ে দূরত্ব বার করছিলাম, ওই পয়েন্ট x1 y1 z1 ধরেছিলাম আমরা, ওটাকে আমার কোন ধরার দরকার নেই, ওটাকে xy রাখবো আমরা, ঠিক আছে? আর যদি কেউ যদি ভাবি আমরা যে x1 y1 z1 ধরে করব, তাহলে লাস্টে গিয়ে কিন্তু আমাদের ওটাকে সঞ্চার পথ করতে হবে, অর্থাৎ x1 এর জায়গায় x, y1 এর জায়গায় y, আর z1 এর জায়গায় z লিখতে হবে। দরকার নেই, আমরা একবার করে দিচ্ছি। দ্য রিকোয়ার্ড প্লেন ইজ, তাহলে প্রথম যা আছে তাই রাখবো, x প্লাস 2y, না ওইটা না, আমাদের কিন্তু এই দুটো প্লেনে কাজ হবে, ঠিক আছে? তাহলে কি হবে, 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার, অর্থাৎ 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 একই ব্যাপার হবে, 12 স্কোয়ার সমান এটা -x মাইনাস 2y মাইনাস 2z প্লাস 9 ভাগ রুট ওভার, এখানে -1 এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ারে হবে 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব, যা হবে কোনাকুনি গুণ করে দেবো, তারপর সিম্পলিফাই করে একটা সমীকরণ চলে আসবে, ওটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্লেন। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল আমি প্লেন পেয়ে গেলাম। তাহলে আমরা এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা কিন্তু প্লেনটা বার করবো। আর মোটামুটি যেগুলো ছিল, যেমন যদি বলা হয় ডিস্টেন্স চাই, আমরা এমনি পারবো। ধরো বলেছে 3x প্লাস 4y প্লাস 5z প্লাস 7 ইকুয়াল টু 0, এই প্লেনটা ডিস্টেন্স কার থেকে 2 3 4, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স। তাহলে আমরা কিভাবে বার করবো,
ডিস্টেন্স ইকুয়াল সূত্র কি বলেছি আমরা? একদম সিম্পল এগুলো, জাস্ট এই পয়েন্ট বসে দেবো ওখানে আমরা। কত হবে? 3, এক্স এর মান 2, 3 দুগুণি 6 হবে এটা, প্লাস ওয়াই এর মান 3, 3 4 12 হবে এটা, আর 4 5 4 5 20 হবে, প্লাস 7 বাই রুট ওভার দেবো এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার প্লাস জেড এর সহগের স্কোয়ার। তাহলে উপরে 4 12 16, 12 6 18, 18 আর 20 38, আর সাথে 45, আর নিচে কত আসছে? 25, 25 আর 16 আর 9 50, 50 মানে 5√5, 5√2, 5×9 = 45, 9/√2, মানে এরকম। যদি আর উপরে যদি বাই চান্স নেগেটিভ চলে আসতো তাহলে কিন্তু আমরা মড দিশু করতাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি প্লেনের সাধারণ কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমরা যদি ভালো করে মাথায় রাখতে পারি তাহলে কিন্তু এখানে যে অঙ্কের দিক পরীক্ষায় আমরা কিন্তু নামিয়ে আসতে পারবো। এই কারণে বারবার বলবো যে এই কনসেপ্টগুলো ভালো করে যা বললাম আজকে ভালো করে দেখতে হবে এগুলো, তাহলেই কোনো অঙ্ক বাদবে না এখান থেকে। ঠিক আছে।